নমস্কার দর্শক বন্ধুরা, আমি আয়ুষ্মান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আয়ুষ দ্য ফিল্মি বুকওয়ার্ম। আজকে আমি দুটো বই নিয়ে আলোচনা করব, থাম্বনেল দেখে বুঝতেই পারছেন। এবার আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করছেন বা করতে পারেনও হয়তো যে আহ, আজকাল আপনি বা তুমি দুটো বই নিয়ে কেন রিভিউ দিচ্ছ বা দুটো বই নিয়ে আলোচনা করছো কেন। প্রথম কারণ হচ্ছে যে এতে ভিডিওর মধ্যে একটা ডায়নামিজম আসে। দুটো আলাদা আলাদা বই, তাদের মধ্যে একটা তুলনামূলক আলোচনা, এতে আমার মনে হয় আলোচনাটা অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যায় রাদার দ্যান একটা বই নিয়ে সেটার সবকিছু মানে ভালো খারাপ পয়েন্ট আউট করার থেকে। এই জন্যই দেখবেন যে আমরা বুক টিউবাররা অনেকেই কিন্তু এখন মাল্টিপল বই নিয়ে রিভিউ করছি বা দুটো তিনটে বই নিয়ে রিভিউ করছি সিঙ্গেল বই রিভিউ এর থেকে। এবং এতে আমি যে সাড়া পেয়েছি তাতে পরে এই পন্থাটাই অবলম্বন করার আমার ইচ্ছে আছে। আনটিল অ্যান্ড আনলেস বইটা এমন বই হয় যেটা আকারে খুব বড় হয় সেটা, আর না হলে বইয়ের মধ্যে এত বেশি জটিলতা আছে, এত বেশি মাল মশলা আছে যে সেটা একটা সিঙ্গেল রিভিউ বা সোলো রিভিউ দাবি করছে। দ্বিতীয় কারণটা হচ্ছে দুটো বইয়ের রিভিউ আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি, তাহলে আহ, মানে অনেকগুলো বইয়ের রিভিউ বছরে হয়ে যায় এবং প্রায় সবকটা বইয়ের রিভিউই দেওয়া হয়ে যায়। এছাড়া আমার রিভিউ শর্টস গুলো ভালো সাড়া পাচ্ছে আপনাদের আশীর্বাদে, আপনাদের উৎসাহে। তো সেখানেও কয়েকটা বইয়ের রিভিউ আমার দেওয়া হয়ে যাচ্ছে। তা সেখানেও সিঙ্গেল বইয়ের কিছু মিনি রিভিউ থাকবে। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওটা মূলত হচ্ছে ইকবাল লাশের গল্প সংকলন নিয়ে, আরেকটি হচ্ছে থ্রিলার গল্প সংকলন নিয়ে, যার মধ্যে বেশ কিছু হরর থ্রিলার গল্প রয়েছে। তো সেদিক দিয়ে দুটো বইয়ের মধ্যে একটা মিল রয়েছে, আর সেজন্যই আমি এই দুটো বইয়ের রিভিউ একসাথে করছি। প্রথম যে বইটি নিয়ে কথা বলবো সেই বইটি কিছুদিন আগেই আমি কিনেছি। সেটির নাম হচ্ছে থ্রিলার ম্যানিয়া। এটি সম্পাদনা করেছেন রুবেল কান্তি নাথ এবং এটি বাংলাদেশের বই। মূলত এটি আমি বই বাংলা থেকে সংগ্রহ করেছিলাম এবং আগের ভিডিওতে বা দুটো ভিডিও আগে বোধহয় এই বইটি আমি আপনাদের দেখিয়েওছিলাম। এর মুদ্রিত মূল্য হচ্ছে 800 টাকা এবং এর প্রচ্ছদ লিখেছেন আদনান আহমেদ রিজন। প্রচ্ছদটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছিল। দেখুন এর এখানটায় একটা থ্রিডি টাইপের ব্যাপার আছে, থ্রিডি একটা ফিলিং আছে এবং পেছনেও যে ইলাস্ট্রেশনটা রয়েছে সেটা গ্লসি ইলাস্ট্রেশন। এর ডাস্ট জ্যাকেট যেটা আছে সেটা খুললে একই রকম কাভার পাওয়া যাচ্ছে। আহ এবং ডাস্ট জ্যাকেটটি বেশ মোটা এবং ভালো কোয়ালিটির, ভালো মানের। পৃষ্ঠাগুলো যে রয়েছে, পৃষ্ঠাগুলো হালকা ক্রিম কালারের, যেটা বেশিরভাগ বাংলাদেশের বইয়ের ক্ষেত্রে আমি দেখেছি। ফন্ট ছোট, একটু ছোট, তবে ঠিক আছে, মানে রিডেবল আছে, পড়া যায় আরামসে। তো এর মধ্যে বেশ কিছু গল্প রয়েছে, মোটামুটি এতে 50টা কাছাকাছি গল্প রয়েছে এবং পেছনে যে ব্লার্বটা রয়েছে সেখানে লেখা আছে স্পাই, ক্রাইম, ওয়েস্টার্ন হরর, সাইকো, রিভেঞ্জ, সাইফাই, এক্সট্রিম অ্যাডভেঞ্চার, ফ্যান্টাসি, সাইকোলজিক্যাল, মার্ডার মিস্ট্রি, সব রকম জনারের গল্পই নাকি এতে রয়েছে। এটা সম্পাদক বা প্রকাশকের দাবি। এবার সবগুলো গল্পের আলোচনা আমি করবো না, যদি আমাকে সার্বিকভাবে বলতে হয় বইটা কেমন লেগেছে, আমি বলবো বইটা আমার ভালোই লেগেছে। তবে বাংলাদেশের যে থ্রিলার বই আমি এর আগে অবধি পড়েছি তার যা ইম্প্যাক্ট আমার উপর পড়েছিল বা সেগুলো যে অভিঘাত আহ, সৃষ্টি করেছিল আমার মনে, তার তুলনায় এটা একটু ম্রিয়মাণ, একটু ইনফিরিয়ার আমার মনে হয়েছে। অবশ্য এটাও হতে পারে যে ওপার বাংলায় থ্রিলার উপন্যাসটা অনেক বেশি ভালো লেখা হয় রাদার দেন থ্রিলার গল্প। জানি না সেটা বলা উচিত হবে কিনা, কেন এটাই আমার পড়া প্রথম কোনো ওপার বাংলার থ্রিলার গল্প সংকলন। সো এটা হয়তো বলা ঠিক হবে না, মেবি আমার জাজমেন্ট, আমি জাজমেন্টাল হয়ে যাচ্ছি। যদি আমাকে একটা নিরপেক্ষ ভাবে বলতে হয় এক লাইনে, তাহলে আমি বলবো যে একটা ভালো সংকলন, কিন্তু আরো অনেক ভালো হতে পারতো। হ্যাঁ, এবার একটা প্রাপ্তি অবশ্যই এই বইটি পড়ে হয়েছে যে আমি অনেকগুলো বাংলাদেশি অথরের সঙ্গে একসাথে পরিচিত হয়েছি এই বইটির মাধ্যমে। এবার গল্প, বইটির মধ্যে তো অনেকগুলো গল্প রয়েছে, কোন গল্পগুলো আমার বিশেষ করে ভালো লেগেছে। আগেই আমি বলেছিলাম, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে প্রথম গল্পটা আমি আগেই পড়ে ফেলেছিলাম এবং এই বই গল্পটি ফাদার ব্রাউন তার একটি গল্প থেকে নেয়া, যদিও এখানে সেটা মেনশন করা হয়নি, কিন্তু ফাদার ব্রাউনের গল্পটি আমি অনুবাদ হিসেবে আগে পড়েছি। কিন্তু এটা একটা বঙ্গীয়করণ বা
বাংলাদেশীকরণ বলা বলা ভালো, সেটা করা হয়েছে এই গল্পটি। এবং তার ফলে গল্পটি পড়তে আরো অনেক ভালো লেগেছে এবং পড়তে বেশ মজাই পেয়েছি। কারণ মানে এটা একটা ভাবানুবাদ হয়েছে, সারানুবাদ হয়নি। সারানুবাদ পড়া নিয়ে আমার কিছু প্রবলেমস রয়েছে, যেটা নিয়ে আমি অন্য কোনো ভিডিওতে বলবো, আগেও বলেছি। কিন্তু এটা একটা ভাবানুবাদ হয়েছে বা ওই অবলম্বনে তৈরি করা একটা গল্প হয়েছে, যেটা মানে যেটা ক্লোজার টু হোম বলবো আমি, মানে সেটা মনে হয়েছে যে এটা আমাদের দেশেও ঘটতে পারে বা আমাদের দেশে ছোট শহরে গ্রামেও এই ধরনের ঘটনা ঘটতে পারে। অনেক বেশি রিলেটেবল মনে হয়েছে ইন শর্ট। এরপরে যে গল্পটা আমার ভীষণ ভালো লেগেছে সেটা হচ্ছে টেরারিয়াম বলে একটি গল্প। এটির লেখক হচ্ছেন রাজীব চৌধুরী। এবার রাজীব চৌধুরী আগে আমি একটা সিরিজ, ওনার একটা নির্দিষ্ট সিরিজ আছে, নাম বলছি না, সেই সিরিজের দুটি গল্প আমি পড়েছিলাম। আমরা যারা এপার বাংলার পাঠক, তা আমাদের যে ধরনের পড়ার একটা প্যাটার্ন রয়েছে, নির্দিষ্ট প্যাটার্ন তো রয়েছে, তার মধ্যে একটা ডিফারেন্স তো রয়েছে। সেজন্য হয়তো আমার অত ভালো লাগেনি, যদিও ওটার নাম আছে খুব, ওই সিরিজটির খুব নাম আছে এবং ওই ধরনের লেখা আমি পড়ি, পড়তে আমার ভালোই লাগে, খারাপ লাগে না, কিন্তু আমার অতটা ভালো লাগেনি। কিন্তু এই গল্পটি আমার দুর্দান্ত লেগেছে। এটা এক ধরনের সাইফাই হরর গল্প বলতে পারেন, যার মধ্যে কিছুটা রোমান্টিক এলিমেন্টও রয়েছে। যে এখানে একটা নতুন কনসেপ্ট সম্পর্কে জানতে পারলাম, টেরারিয়াম। টেরারিয়াম মানে হচ্ছে একটা ছোট কাঁচের গোলক বা একটা ছোট কাঁচের কন্টেনার। সেই কন্টেনারের মধ্যে মানে পৃথিবী, মানে পৃথিবীর মধ্যে যে ল্যান্ড ফর্মস গুলো আছে, যেমন ধরুন পাহাড়, জঙ্গল, সি সাইড বা মরুভূমি, সেটাকে ওই গোলকের মধ্যে রিক্রিয়েট করা যায়। যেমন অ্যাকুয়ারিয়ামের ভেতরে একটা মানে সি লেভেল, সারফেস লেভেল বা জলের তলাটা রিক্রিয়েট করা যায়, সেরকম করে টেরারিয়ামে টেরা মানে হচ্ছে মাটি, মানে আমাদের ভূপৃষ্ঠের নানা রকম ল্যান্ডফর্মকে রিক্রিয়েট করা যায়। তো সেটা নিয়ে একটা গল্প, আমার গল্পটা দারুণ লেগেছে। এরপর রাশিয়ান স্লিপ এক্সপেরিমেন্ট, এটা একটা অনুবাদ, কিন্তু মূল সোর্সটা অজ্ঞাত। এটা আমার খুব ভালো লেগেছে। এটা একটা সাইফাই থ্রিলার টাইপের গল্প। এছাড়া অভিশপ্ত অরণ্যে, খুনি, হপকিন্স সাহেবের অন্তর্ধান, যেটা আমাদের এখানকার পুরবী গুড়িয়া লিখেছেন, নেকড়ে শিকার, মায়াজাল, টার্গেট, রক্তজবা, রক্তের ক্ষুধা, নিজুমপু স্টেশন, নীল নকশা, এই গল্পগুলো আমার দারুণ লেগেছে। হত্যা রহস্য, এটাও ভালো লেগেছে। এই গল্পগুলো খুবই ভালো, এবং এই গল্পগুলো সে থ্রিল এলিমেন্ট একটা ছোট গল্পের মধ্যে আমাদের দিতে পারছে, সেটাও কম কথা নয়। তো মোটের ওপর গল্পগুলো আমার খুবই ভালো লেগেছে। এর বাইরে যে গল্পগুলো রয়েছে সেগুলো আমার মনে হয়েছে যে আইদার সেগুলো এডিটেড, মানে গল্পগুলো হয়তো আরো বড় ছিল, আহ এমন ভাবে সম্পাদনা করা হয়েছে, এমন ভাবে কাটছাট করা হয়েছে যে গল্পগুলো হঠাৎ করেই যেন শেষ হয়ে গেল। সেটা অনেকে ছোট গল্পের ক্ষেত্রে কমপ্লেন করে থাকেন, কিন্তু সার্থক ছোট গল্প সেটাই, যেটা একটা ওপেন এন্ডিংটাও একটা কনক্লুসিভ ভাবে রাখতে পারে। মানে শেষ হইয়া হইল না শেষ, সেটা জেনে বুঝে করা, আর শেষ হইল না শেষ, সেটা এমন ভাবে হচ্ছে যে যাতে মনে হচ্ছে যে লেখকের যে আইডিয়াটা ছিল সেই আইডিয়াটা রান আউট হয়ে গেছে, মানে লেখক আর এর বিয়ন্ড লিখতে পারছেন না বলে হঠাৎ করে শেষ করে দিলেন। দুটোর মধ্যে একটা পার্থক্য তো আছে এবং সেটা অভিজ্ঞ পাঠক মাত্রই বুঝতে পারেন। সেটা আমার কিছু কিছু গল্পের ক্ষেত্রে মনে হয়েছে। তবে তবে যেটা বললাম যে এই সংকলনে কিন্তু ভালো গল্পের সংখ্যাই বেশি, এবং কোনো গল্প এক্সট্রা অর্ডিনারি না লাগলেও বেশ কিছু গল্পই দারুণ রয়েছে এখানে, খুবই ভালো কোয়ালিটির গল্প রয়েছে। আপনারা যদি এই বইটি পান তাহলে এই বইটি অবশ্যই সংগ্রহ করতে পারেন। বইটি আপনাদেরকে বেশিরভাগ ওপার বাংলার এবং একটা দুটো এপার বাংলার থ্রিলার গল্পের ফরম্যাটের সঙ্গে অবশ্যই পরিচিত। পরে যে সংকলনটি পড়েছি তার সঙ্গে আমি আমার একটা বহু পুরনো অভ্যেসকে আবার ফিরিয়ে এনেছি, মানে একটা পুরনো রিডিং হ্যাবিটকে আমি আমার বই পড়ার মধ্যে আবার ফিরিয়ে এনেছি। বইটির নাম আগে বলে দিই, বইটির নাম হচ্ছে লৌকিক জীবনের অলৌকিক আখ্যান, লেখিকার নাম অঙ্গিরা দত্ত দণ্ডপাঠ, প্রকাশিত হয়েছে চর্যা থেকে। প্রসঙ্গত বলে রাখি যে এটা আগে অন্য একটি প্রকাশনা থেকে বেরিয়েছিল অন্য নামে,
এবার চর্যা থেকে মানে লেখিকার নিজস্ব প্রকাশনী থেকে এটি বেরিয়েছে। এর প্রচ্ছদ দেখেছেন তমোজিৎ দেব এবং এর মুদ্রিত মূল্য হচ্ছে ৩৭০ টাকা। এটার খুব ভালো একটা জিনিস হচ্ছে এর যে ফন্টটা, মানে ফন্ট বলবো না, এর যে কালারটা, টোটাল যে থিম, প্রচ্ছদের থিমের কালারটা আমার দারুণ লেগেছে। মানে একটা কপার বা গোল্ডেন কপারের মাঝামাঝি একটা কালার, তার সঙ্গে কালো ব্যাকগ্রাউন্ড। এটা একটা রিগাল একটা লুক দিয়েছে বইটিকে অবশ্যই। তার সঙ্গে কোথাও না কোথাও একটা মিস্টিরিয়াস লুকও দিয়েছে, কারণ ব্ল্যাক মানে তো ইট সিগনিফাইজ মিস্ট্রি, ব্ল্যাক ডিপ ব্লু, তো সেটা হয়েছে। এবার এখানে একটি ফ্ল্যাপ রয়েছে, ফ্ল্যাপটির মধ্যে প্রত্যেকটি গল্পের ডিটেল দেওয়া রয়েছে, কালোর ওপরে সাদায় দেওয়া রয়েছে, পড়তে খুব একটা অসুবিধে হচ্ছে না। আপনাদের পড়েও শোনাচ্ছি। দড়ির খেলা, অতীতের গর্ভ থেকে উঠে আসা এক খেলা মুখোমুখি এসে দাঁড়ায় বর্তমানে। বীর বাঁকুড়া, জঙ্গলমহলে গহীন বনভূমির এক লৌকিক দেবী, লোক বিশ্বাসে যার হিসেব খুব সোজা, দোষের কোনো ক্ষমা নেই। জোড়া কবর, প্রেম কি শুধুই নারীতে পুরুষে হয়? সমাজের কারণে একাত্ম হতে না পারার যন্ত্রণা মৃত্যুর পরেও বয়ে নিয়ে বেড়ায় দুটি রূহ, তাদের হৃদয়ের আগুন নেবে কেমন করে? আধার, সহজিয়া বাউলের শরীরই আধার, মূল বস্তু আত্মা। আলো আঁধারির অলৌকিক দুনিয়াতে পার্থিব এই জগৎই যেন সাক্ষাৎ ভেলকি। জাহাজবাড়ি, ইতিহাসের পাতা থেকে উঠে আসা এক অধ্যায়, যার নির্মমতা এখনো হাহাকার হয়ে বাজে চরাচর জুড়ে। গুহা, অলৌকিক জগতে জড়িয়ে যাওয়া এক মেয়ের কথা। একা মাজার, এক অভিশপ্ত ভগ্ন মাজারে বয়ে চলে বদ দুয়ার দীর্ঘশ্বাস বা প্রাচীন কৌটো, এক হঠকারিতায় প্রাচীন এক বুদ্ধ বিদ্যা দ্বারা আবদ্ধ ঋণাত্মক শক্তির দ্বার খুলে যায়। তারপর বুঝতেই পারছি প্রত্যেকটা গল্পই অলৌকিক গল্প, অবভিয়াসলি সেটা তো নামেই বোঝা যাচ্ছে। আর তার সঙ্গে প্রত্যেকটি গল্পের সঙ্গে কিছু না কিছু আম, প্রাচীন অপদেবতা বা আম, কালা জাদু বা এই ধরনের জিনিস অ্যাসোসিয়েটেড হচ্ছে। আর অঙ্গিরা দত্ত দণ্ডপাঠের যেটা হাইলাইট, সেটা হচ্ছে কোনো এক নির্দিষ্ট জায়গার ইতিহাসও এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এবার এই গল্পগুলোর মধ্যে সার্বিকভাবে আমার কোনটা ভালো লাগলো বলি, এই ইতিহাস যে জড়িয়ে রয়েছে বললাম, সেটা আমার সবচেয়ে ভালো লেগেছে। মানে ফিয়ার ফ্যাক্টরের চাইতেও এই জিনিসটা আমার খুব বেশি ভালো লেগেছে। এবং অনেক চেনা জায়গার অচেনা অজানা ইতিহাস আমরা এই গল্পগুলোর মধ্যে খুঁজে পাই। যেমন প্রসঙ্গত প্রথম যে গল্পটি রয়েছে, আহ দড়ির খেলা, এটা আমাদের একটা বহু পুরনো ম্যাজিক ট্রিক রয়েছে, এনশিয়েন্ট, যেটা রোপ ট্রিক বা দ্য গ্রেট ইন্ডিয়ান রোপ ট্রিকও বলা হয়ে থাকে। এই গ্রেট ইন্ডিয়ান রোপ ট্রিকটাকে একটা মানে ভয়াল রসের গল্পের সঙ্গে জুড়ে লিখে একটা চমৎকার গল্প সৃষ্টি করেছেন। বীর বাঁকুড়া, এখানে বাঁকুড়ার আম, কিছু লৌকিক দেবদেবীর সঙ্গে কিছু আচার ব্যবহারের সঙ্গে লেখিকা আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন। আমরা যারা রাঢ়বঙ্গের নই, আমরা যারা উত্তরবঙ্গের বা বাইরে বড় হয়েছি বা কলকাতা শহরে একেবারে শহুরে লোকজন, তারা এগুলোর সঙ্গে খুব একটা পরিচিত নই। এগুলোর সঙ্গে কিন্তু অনেক রহস্য, অনেক মানুষের বিশ্বাস মিশে রয়েছে। তো এটার সঙ্গে নাগরিক জীবনের একটা কন্ট্রাস্ট লেখিকা এই গল্পের মাধ্যমে তুলে ধরেছেন। একটি দাম্পত্য কলহ রয়েছে এখানে। সব মিলে বেশ ভালো একটা গল্প। তবে এর আগে যে গল্পটা আমি বললাম, সেই গল্পটাকে যদি আমি সুপারলেটিভ বলি, এটাকে সুপারলেটিভ না বললেও ভেরি গুড স্টোরির মধ্যে এটাকে আমি ফেলবো। এরপরে রয়েছে জোড়া কবর। এটা একটি সমকামী প্রেম নিয়ে। সেটা আমার কাছে কোনো সমস্যা নয়। কিন্তু এখানে এই গল্পটিতে আমার একটাই সমস্যা মনে হয়েছে, যে গল্পটিতে যে মূল কারণটি বা যে অলৌকিক রসটি আছে, অলৌকিক রস এখানে একটু কম। যখন আপনি এটাকে একটি অলৌকিক গল্প বলে প্রজেক্ট করছেন, তাহলে এখানে অলৌকিক রসটা আরেকটু বেশি রাখা উচিত ছিল বলে মনে হয়েছে আমার। আহ এছাড়া এই গল্পটির আর কোনো সমস্যা মনে হয়নি। মানে এস্টাবলিশ হতে যেহেতু সময় লেগে গেছে, মানে হরর ফ্যাক্টরটা যেহেতু এস্টাবলিশড হতে সময় লেগে গেছে, সেজন্য গল্পটি দীর্ঘায়িত না হলেও কোথাও না কোথাও একটু দীর্ঘায়িত মনে হতে পারে, যারা পিওরলি হরর ফ্যাক্টরে খোঁজ করছেন গল্পগুলোর মধ্যে। আধার, এই গল্পটি বেশ দার্শনিক একটি গল্প। মানে এর মধ্যে অনেকটা দর্শনও কিন্তু লুকিয়ে রয়েছে। আমাদের বিশেষ করে আমাদের হিন্দু ধর্মের একটি দর্শন এখানে রয়েছে। এছাড়া একটি এমন এক্সপেরিয়েন্সের কথা এখানে বলা হয়েছে, যেটা নিয়ে আমি কিঞ্চিৎ পড়াশোনা করেছি। সেটাও এর মধ্যে কোথাও না কোথাও অন্তর্নিহিত রয়েছে।
যে অনুভূতিটা, যে এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেক কম মানুষেরই হয় তাদের জীবনে। সেটার উপর বেস করা একটি গল্প। এই গল্পটিও বুঝতেই পারছেন বাউল বা বাউল সম্প্রদায়, গানের আখড়া এগুলোর সঙ্গে সম্পর্কিত। কাজেই সেই সেই যে গন্ধটা, চেনা গন্ধটা, সেই চেনা মানে পটভূমি অঙ্গিরা দত্ত দণ্ডপাঠের, সেটা এখানে ঘুরে ফিরে এসছে। তবে সেটা আপনার রিপিটিটিভ বলে একেবারেই মনে হবে না। বেশ ভালো একটি গল্প। তবে আহ, এর পরের যে গল্পটি রয়েছে জাহাজ বাড়ি, এই জাহাজ বাড়ি গল্পটি পড়ে কিন্তু সত্যি সত্যি একটু ভয় লাগে। আহ, এবং এটা কিন্তু পুরোপুরি একটা অ্যাটমসফেরিক হরর গল্প বলা যেতে পারে। এখানেও ইতিহাস রয়েছে। জাহাজ বাড়ি যে বাড়িটি রয়েছে, সেই বাড়িটির সঙ্গে একটি ইতিহাস রয়েছে। সেই ইতিহাসের ব্যাপারে আমি কিন্তু কিচ্ছু জানতাম না। বলতেই হবে যে লেখিকা এই বাংলার অজানা ইতিহাসকে যেভাবে অলৌকিক গল্পের মাধ্যমে হোক, ঐতিহাসিক থ্রিলারের মাধ্যমে মাধ্যমে হোক তুলে ধরেন, সেটা সত্যি প্রশংসার যোগ্য। তাই জাহাজ বাড়ি এই সংকলনে আমার মতে শ্রেষ্ঠ গল্পগুলির মধ্যে একটা। এখানে লেখকের লেখনীও খুব ম্যাচিওর, এবং যেভাবে উনি হ্যান্ডেল করেছেন, যেভাবে স্বল্প পরিসরের মধ্যে তিনি ভয় পাওয়াতে সক্ষম হয়েছেন, সেটা আমার খুব ভালো লেগেছে। গুহা, এটা আমার মতে এই সংকলনের সর্বশ্রেষ্ঠ গল্প। আমার মনে হয়, মানে আমি লেখিকাকে যতটুকু চিনি, আমার মনে হয় লেখিকা হয়তো এই গল্পটি লিখতে গিয়েও খুব মজা পেয়েছেন। কারণ এখানে যে মূল চরিত্রটি আছে, একটি মহিলা চরিত্র, এবং চরিত্রটি ভীষণই দৃঢ়চেতা, এবং তার সঙ্গে একটি লৌকিক দেবতার একটি সম্পর্ক, এবং আহ, এর মধ্যে কোথাও না কোথাও একটা মেসেজও দেওয়ার চেষ্টা করা হয়েছে। একটি ঐতিহাসিক সিগনিফিকেন্স এখানেও আছে। প্রাচীন আচার লোকাচার, তার একটি সিগনিফিকেন্সও আছে, তবে এটি বাংলায় বেস করা নয়। আহ, কিন্তু সব মিলিয়ে গল্পটি আপনার মনের মধ্যে একটা রেশ রেখে যাবে। সার্থক ভৌতিক বা অলৌকিক গল্প কিন্তু সেটাই, যেটা আপনাকে জাম্প স্কেয়ার দেবে না, যেটা আপনার মনে একটি অভিঘাত সৃষ্টি করবে, যেটা আপনার সঙ্গে থেকে যাবে। এই গল্পটি কিন্তু সেরকম। গল্পটির ইম্প্যাক্টটা ইজ আ লং লাস্টিং ইম্প্যাক্ট। একা মাজার, একা মাজার গল্পটি আমার বেশ ভালো লেগেছে, তবে এটিও আমার একটু দীর্ঘায়িত মনে হয়েছে। তবে মাজার এবং মাজারের সঙ্গে একটা মন কেমন করা ব্যাপার সবসময়ই জড়িয়ে থাকে। কেউ যদি মাজারে যান, সে যে ধর্মেরই তিনি হন না কেন, তিনি কিন্তু সেই মন কেমন করা অ্যাটমসফিয়ারটা ফিল করতে পারবেন। এবং তার সঙ্গে একটা চাপা হাহাকার, একটা ওরকম একটা ব্যাপার আছে। সেসব নিয়ে এই গল্পটি বেশ জমজমাট। আমার এই সংকলনের শেষ গল্পটি এই সংকলনের সেকেন্ড বেস্ট গল্প বলে মনে হয়েছে, প্রাচীন কৌটো। এটা মূলত একজন প্রবাসী বাঙালি দম্পতিকে নিয়ে, যারা ওয়েস্ট ইন্ডিজে আহ, এক জায়গায় চাকরি করছিলেন, এবং সেখানে উম, তারা নিমন্ত্রণ রক্ষা করতে একজনের বাড়িতে যান, ছুটি কাটাতেও যান বলতে পারেন। এবং সেখানে একটি বিচিত্র কৌটোর মুখোমুখি হন তারা। তারপরে সেই কৌটো তাদের জীবনে কি সর্বনাশ বয়ে আনে, এবং সেটার সমাধান এদেশে এই বাংলায় কি করে হয়, সেই নিয়ে এই আম, গল্পটি মূলত। এবং এটাকে একটি মোটামুটি বড় গল্প বা উপন্যাসিকা বলা যেতে পারে। এর ঘটনা ঘনঘটা সবচেয়ে বেশি, হয়তো এখানে ঘটনার ব্যাপ্তি অনেক বেশি, ওয়েস্ট ইন্ডিজ, ইন্ডিয়া। এবং একটি খুব ভালো জিনিস এখানে দেখানো হয়েছে, সেটা হচ্ছে অশুভ শক্তির কোনো দেশ কাল সীমানা হয় না। অশুভ শক্তি বা শয়তানি শক্তি যাই বলুন না কেন, সেটা কিন্তু অন্য কোনো দেশের হতে পারে, সেটা প্রতিকার অন্য কোনো দেশে। কোনো স্পয়লার কিন্তু আমি দেব না। যাই হোক, কিন্তু এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। এটাই এই গল্পের ছাড়া এর চরিত্রায়নও আমার খুব ভালো মনে হয়েছে। তো সব মিলিয়ে এই সংকলনের প্রতিটি গল্পই ভালো। প্রতিটি গল্পেরই ভালো দিকগুলো তুলে ধরলাম, নট সো পজিটিভ দিক যেখানে মনে হয়েছে সেটাও তুলে ধরলাম আপনাদের সামনে। এবার এই বইটি আপনাদের কেনা উচিত কিনা, অবশ্যই কেনা উচিত, অবশ্যই সংগ্রহে রাখা উচিত। বিশেষ করে যারা ভূতের গল্প পড়তে ভালোবাসেন, যাদের অতিপ্রাকৃত গল্পের মধ্যে যারা অনেক রকম স্তর খুঁজে পান,
অনেক রকম জনরার অ্যামালগামেশন থাকা ভূতের গল্প যারা পড়তে ভালোবাসেন তারা অবশ্যই এই বইটি কিনুন। এবার যে রিডিং হ্যাবিটের কথা আমি বলছিলাম সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটি আমি অ্যাকচুয়ালি আবার উদ্বুদ্ধ হই, আরেকজন ইউটিউবার আছেন বুকস এন্ড রেইনবোজ, আমি ওনার চ্যানেল ফলো করি, রীতি বলে একজন চ্যানেলটা চালান। সেখানে আমি দেখেছিলাম যে উনি এরকম ভাবে কিছু নোটস বানান, এই যে দেখুন আমি কিছু নোটস বানিয়ে এখানে 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 ওখানে গুজে রেখে দিয়েছি। হ্যাঁ, তারপরে এই যে কিছু ক্যারেক্টারের নাম আমি এখানে ছোট করে রাফ নোটস লিখে রেখেছি। তারপরে আহ এখানে এভাবে রেখেছি। হুম, এই মেইন ক্যারেক্টার এই গল্পের লিখে রেখেছি। আমার বাংলা হাতের লেখাটা খুব খারাপ, আহ, সেটা একটু ক্ষমা ঘৃণা করে দেবেন। মানে মোট কথা আমি দেখাতে চাইলাম যে আমি এইভাবে এখন নোটস বানিয়ে বইগুলো পড়ছি। এটা এই অভ্যেসটা আমার বহুদিন আগে ছিল, কিন্তু আমার গিন্নি আবার একেবারেই পছন্দ করেন না এটা। উনি মনে করেন যে বইটা একেবারে আনটাচ রাখতে হবে, মানে লাইন টেনে ব্র্যাকেট ফ্র্যাকেট দিয়ে পড়ার বই পড়লেও চলবে না। উনি নাকি কোনোদিন নিজেও পড়েননি, আবার আমাকেও পড়তে দিচ্ছিলেন না। তারপর আমি যেটা করার পরে বুঝলাম যে এটা এভাবে পড়লে উম, সেটা নিয়ে বলাও অনেক বেশি সহজ হয়ে যায়। তো আমি আবার এই অভ্যাসটা ফিরিয়ে আনলাম এই বইটির মাধ্যমে। সেদিক দিয়ে ওই বইটি আমার কাছে গুরুত্বপূর্ণ। তো এই ছিল দুটি বই নিয়ে আমার রিভিউ, ডাবল রিভিউ। কেমন লাগলো রিভিউটা, এবং আর কি কি ইমপ্রুভমেন্ট আপনি আমার ভিডিও দেখতে চান সেটা আমাকে অবশ্যই জানাতে পারেন। একজন আমাকে একটা জিনিস বলেছিলেন যে আপনি বইটিকে যখন দেখান তখন বইটিকে সামনে খুলে রাখবেন, আহ মুখটা দেখাবেন না। তো সেরকম ভিডিও আমি কিন্তু করছি, সেরকম ভিডিও শর্টস হিসেবে আসছে। এবার আমি দুটো বই নিয়ে আমি আলোচনা করছি, ডাবল রিভিউ দিয়েছি। আম, কোন কোন জিনিস ভালো লাগলো, কোন কোন জিনিস খারাপ লাগলো কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি সেগুলো নিয়ে যদি কোনো ইমপ্রুভমেন্ট দরকার হয় আমি সেটা নিশ্চয়ই করার চেষ্টা করব। এই বইগুলো নিয়ে আর কোনো ইনফরমেশন আপনাদের দরকার হয় আমাকে আপনারা জানাতে পারেন। আমি যতটা পারি কোথা থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন, কোথা থেকে পাবেন বইগুলো, সেগুলো সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। আজ তবে এই পর্যন্তই থাক। এরপরে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টেক ভেরি গুড কেয়ার অফ ইয়োরসেলফ। শুভরাত্রি। টাটা।